আজকে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে প্যাটার্ন ডিজাইন এবং অ্যাবস্ট্রাক্ট ডিজাইনিং সম্পর্কে একটু ধারণা দেয়া। যদিও আমি ক্লাসটাকে ডিভাইড করে ফেলতেছি যে হয়তো পার্ট ওয়াইজ করব, সো এই কারণে আর কি, যেটা হচ্ছে একদিনে যদি পসিবল না হয় তাহলে 2 দিনে যেন হয়ে যায় এরকম করে চেষ্টা করতেছি। সো এটা হচ্ছে যে আজকে যে প্যাটার্নের বিষয়টা, প্যাটার্ন আসলে আমরা অনেকে অনেক ধরনের প্যাটার্ন দেখে থাকি। অনেকে অনেক ধরনের প্যাটার্ন দেখে থাকে, কিন্তু প্যাটার্নের কাজটা কি, প্যাটার্নের কাজটা কি সেটা সম্পর্কে কারোরই ভালো করে কোনো আইডিয়া থাকে না। অ্যাকচুয়ালি একটা প্যাটার্ন একটা প্যাটার্ন একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে। তো আপনারা যারা ব্র্যান্ডিং ডিজাইন করে থাকেন তারা মানে ওটার সাথে খুব রিলেশনটা বুঝতে পারবেন। একটা ব্র্যান্ড ডিজাইনের সাথে প্যাটার্ন ডিজাইনের সম্পূর্ণ মানে সম্পর্কটা অঙ্গ প্রত্যঙ্গ ভাবে লেগে আছে। সো কথাটা এরকম যে আপনারা ব্র্যান্ডটা কি বা নিশটা কি, যে টপিকের উপর হবে আপনার প্যাটার্নটা সেই টপিকের হবে। এবং প্রত্যেকটা ব্র্যান্ডিং এর সাথে যে আপনারা যদি নোটিশ করেন তাহলে দেখবেন প্যাটার্ন থাকে, যে কোনো একটা ব্র্যান্ডিং এর সাথে প্যাটার্ন থাকে। তো আমরা যদি প্যাটার্ন ডিজাইন নামে সার্চ করি এবং বিহেন্সে কয়েকটা প্যাটার্নের প্রজেক্ট দেখব। বিহেন্সে কিছু প্রজেক্ট দেখব যেটা হচ্ছে প্যাটার্নের হতে পারে বা অ্যাবস্ট্রাক্টের হতে পারে। সো আমরা সেটা করে দেখতে পারি। আর আমি এখানে কয়েকটা রিসোর্স ডাউনলোড করছি, আপনারা চাইলে ওই রিসোর্স গুলিও দেখতে পারেন। মানে আমার একটু বুঝাইতে সুবিধা হবে, তো আমি যেভাবে বুঝাইতে পারবো সেটাই আমি করতেছি, কভার আপ করতে চেষ্টা করতেছি। তো আজকে আমাদের প্যাটার্ন ডিজাইন ক্লাস, এবং প্যাটার্ন ডিজাইনের ক্লাসের মধ্যে একটা জিনিস যেটা নোটিশেবল, প্যাটার্ন বা অ্যাবস্ট্রাক্ট আপনার একটা ব্র্যান্ডকে খুব ভালোভাবে ফুটাই তুলতে পারে। আপনারা যদি পিকচারটা খেয়াল করেন তাহলে এখানে দেখবেন এই যে যে তারা একটা প্যাকেজিং ডিজাইন করলো, সেটা একটা প্যাটার্নের উপর ডিপেন্ড হয়ে আছে। একটা এনভেলপ ডিজাইন করলো, সেটা একটা প্যাটার্নের উপর চলে আসছে। তারপর হচ্ছে একটা ব্যাগ ডিজাইন, তারপর হচ্ছে একটা এটাও এক ধরনের এনভেলপ বা ফর্ম বলা হয়, যেটা হচ্ছে মোড়ানো টাইপের। তো ওইটাও আপনার একটা প্যাটার্নের উপর, এবং এই প্যাটার্ন গুলি কিসের উপর বেস করে হচ্ছে, সেটা হচ্ছে তাদের ব্র্যান্ডের উপর বেস করে। সো আমরা যারা সব সময় অ্যাবস্ট্রাক্ট মানে কোনো শেপ নেওয়ার পর ওটার উপর ইমেজ দেয়া, ওই ধরনের কাজ যারা অপছন্দ করি না আমরা, তারা কিন্তু এরকম প্যাটার্ন ডিজাইন দিয়ে আমরা বাকি ট্যাবলেট গুলি কাজ করে ফেলতে পারি। এবং যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে আপনার প্যাটার্ন ডিজাইনটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। এবং যদিও আমরা আমাদের ব্র্যান্ডিং এ প্যাটার্ন ডিজাইনটাকে তেমন ভাবে গুরুত্ব দেইনি, কিন্তু এই পার্টে গিয়ে আমরা ব্র্যান্ডিং এর খাতিরে আমাদের প্যাটার্ন ডিজাইনটাকে আমাদের কাছে রাখা উচিত এবং রাখতে হচ্ছে। যেরকম আমরা এই টেমপ্লেটটার ক্ষেত্রে আমরা যেভাবে প্যাটার্ন ডিজাইনটা হয়েছে, এই আমব্রেলাটা কিভাবে তৈরি হয়েছে, এই আইফোনের কেসটা কিভাবে হলো, এটা সম্ভবত পিক্সেল ফোন, মোবাইল ফোন পিক্সেল, এবং এই ধরনের বটল বা এই ধরনের অ্যাবস্ট্রাক্ট গুলি যেভাবে আপনার একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে, সো এই জিনিসগুলি কিভাবে তৈরি করতে হয় ওই বিষয়টা নিয়ে আমরা একটু রিসার্চ ঘাটবো। এবং সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে আমাদের প্যাটার্ন ডিজাইনের জন্য অনেক ধরনের প্যাটার্ন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হাবিব ভাইয়ের কোশ্চেনটার অ্যান্সারটা দিয়ে দিই। প্যাটার্ন ডিজাইনের ডিমান্ড কেমন? এখন আপনি প্যাটার্ন ডিজাইনের ডিমান্ড কেমন, প্যাটার্ন হলো এমন একটা এলিমেন্ট যেটাকে আপনি বেস করতে হবে আপনার লোগোর উপর। আপনার লোগো বা কোম্পানিটা যেই ধরনের হবে আপনার প্যাটার্নগুলি সেই মানের হবে।
এবং আপনি যদি নিজেকে ব্র্যান্ড ডিজাইনার মনে করেন এবং আপনি মনে করেন যে আমি একজন প্রফেশনাল ব্র্যান্ড ডিজাইনার, এবং আমি যেমন ধরেন আপনি একটা ফ্লায়ার করতেছেন বা একটা বিজনেস কার্ড করতেছেন, আপনি যদি ওটার সাথে প্যাটার্নের ধারণাটা না রাখেন তাহলে আপনি প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইনার না, আপনি সময় উপযোগী ডিজাইনার না। কারণ বিজনেস কার্ডটা হলো ব্র্যান্ড ডিজাইনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা অবিচ্ছেদ্য অংশ। কি বললাম বুঝতে পারছেন? সো এই প্যাটার্ন ডিজাইন গুলি আপনার এই ব্র্যান্ডিং এর অন্যতম একটা অংশ। আর প্যাটার্ন ডিজাইন মার্কেটে ডিমান্ড প্রচুর পরিমাণে আছে, মানে যদি আপনি বুঝতে চান তাহলে প্যাটার্ন ডিজাইনের স্যাম্পল দেখতে হবে। প্যাটার্ন ডিজাইনের স্যাম্পল দেখতে পারবেন অনেক বড় বড় ডিজাইন এজেন্সি, তারা প্যাটার্নের উপর সম্পূর্ণ ব্র্যান্ডটাকে দাঁড় করায়। তো আশা করি বুঝতে পারছেন যে সম্পূর্ণ ব্র্যান্ডিংটাই দাঁড়ায় থাকে আপনার এই প্যাটার্নের উপর। এই যে প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা ব্র্যান্ডিং আপনার এই প্যাটার্নের উপর দাঁড়া করানো। সো আপনার প্যাটার্ন ডিজাইনটা সম্পর্কে আইডিয়া থাকাটা হচ্ছে একটা বাধ্যতামূলক। এবং আজকে আমাদের প্যাটার্ন ডিজাইনের প্রথম পার্ট। এখন এই পার্টের মধ্যে আমরা শিখবো একদম সচরাচর ছোটখাটো প্যাটার্ন কিভাবে আমরা ইন্ট্রোডিউস করব আমাদের ডিজাইনের মাধ্যমে। এবং প্যাটার্নের অনেক ক্লাসিফিকেশন আছে, যদিও আমরা নেক্সট পর্বে, সেকেন্ড পর্বে আমরা এই প্যাটার্ন ডিজাইনের বাকি সোর্সগুলি সম্পর্কে জানবো। এবং যারা হাতেখড়ি কোর্সের আছেন তারা অলরেডি প্যাথফাইন্ডার টুলস বা যে বেসিক্স টুলস গুলি সেটি অলরেডি জেনে ফেলছেন। সো আমরা ওখান থেকে আমাদের নেক্সট পর্ব হচ্ছে এইটা, এবং এটা হচ্ছে আমাদের ক্লাসের একটা অংশ। এখান থেকে এমনটা বলার বা চিন্তা করার কোনো নাই যে এটা আমাদের ক্লাস না, এটা অন্যদের ক্লাস, এরকম কিছু না। তো প্যাটার্ন ডিজাইনের জন্য এখানে একটা সুন্দর একটা কালেকশন আছে আমার কাছে, একটা প্যাটার্ন ডিজাইনের বই, যেটা হচ্ছে বিভিন্ন মার্কের আইডিয়া কিভাবে হয়। তো ওই মার্কগুলি সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার জন্য যে আসলে আপনি কি ধরনের মার্ক ব্যবহার করতে পারেন আপনার প্যাটার্নের জন্য। এবং প্রত্যেকটা মার্ক মানে যারা হচ্ছে স্ক্র্যাচ থেকে তৈরি করে সেটা হচ্ছে যে বিষয়টা এমন যে তারা পেন্সিল, কনসেপ্ট, তারপর হচ্ছে টেক্সচার, ওই ধরনের বিষয়গুলি থেকে তারা প্যাটার্ন গুলির আইডিয়া নিয়ে থাকে। সো এইখানে কিছু আইডিয়া দেয়া আছে, সেটা হচ্ছে আপনারা কি কি ধরনের প্যাটার্ন নিয়ে কাজ করতে পারেন এবং প্যাটার্ন ডিজাইনের কনসেপ্টগুলি, রুট কনসেপ্টগুলি কোথা থেকে পাবেন। সো এখানে এখানে 3টা পেজ আছে, ঠিক আছে, এবং আরো কিছু ম্যাটেরিয়াল থাকতে পারে। আম, এখানে যে প্যাটার্ন ডিজাইনের বিভিন্ন ম্যাটেরিয়াল আছে, যে আপনি কি ধরনের ম্যাটেরিয়াল চান তার উপর এই রিসার্চটা বেস করবে। তো আমরা আজকে এই ধরনের প্যাটার্ন ডিজাইনিংটাই স্টার্টিং করব। এবং স্টার্টিং করব কোত্থেকে, যেটা হচ্ছে আমাদের যে ব্র্যান্ডিং আছে তার থেকে শুরু করব। আমরা চাইলে এই ধরনের এখান থেকে একটা তুলি বা একটা ব্রাশ নিয়ে ওটাকে ভেক্টরাইজিং করে আমরা করতে পারি প্যাটার্ন ডিজাইনটা। কিন্তু প্রথমত হচ্ছে যে আমরা বেসিক্সটা সম্পর্কে জানার চেষ্টা করব, আসলে প্যাটার্ন ডিজাইনে আমরা বেসিক্সটা কোত্থেকে পাই। আম, এটা আছে একটা, এটা আছে একটা, ধরে নিলাম এটাই, এটা আমরা জাস্ট এই শেপটা অতটুকুই নিলাম। কারণ আমরা যারা স্টেশনারি ডিজাইন করি, আমরা গত পর্বে আমাদের প্রত্যেকটা ব্যাচের সবাই আমরা স্টেশনারি ডিজাইন সম্পর্কে জানি। একদম বেসিক কোর্সের যারা আছেন তারাও প্যাটার্ন ডিজাইন সম্পর্কে, আমি স্টেশনারি ডিজাইন সম্পর্কে জানেন। তো আজকে আরেকটা স্টেশনারি বানাবো, কিন্তু সেটা হবে একটু ভিন্ন ধাঁচের। প্যাটার্ন ডিজাইন আর ব্যাকগ্রাউন্ড ডিজাইন ডিফারেন্স কি? ব্যাকগ্রাউন্ড হচ্ছে জাস্ট ব্যাকগ্রাউন্ড, আর প্যাটার্ন হচ্ছে আপনার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করা। ব্যাকগ্রাউন্ড হলো জাস্ট ইউজুয়াল আপনার সিচুয়েশনের উপর বেস করে তৈরি হবে, আর প্যাটার্ন হবে আপনার ব্র্যান্ডিং এর উপর বেস করে। আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট এবং স্টেশনারি টেমপ্লেটটা নিচ্ছি, যাতে এখানে আমি আমার আচ্ছা প্যাটার্নটাকে এখানে দাঁড় করাতে পারি। তো প্রাথমিকভাবে আমি যে স্টাইলটা কপি করলাম সেটাকে আমি কয়েকটা স্যাম্পলিং করব। সেটা হচ্ছে এটাকে আমি চাইলে ইমেজ ট্রেস করে ফেলতে পারি এবং এক্সপান্ড করে দিব।
আচ্ছা ঠিক আছে, এবং এটাকে অনেকটা ছোট করে নিই। তো প্যাটার্ন ডিজাইনের জন্য যে অপশনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আম, যে অপশনটা সেটা হচ্ছে আমাদের এখানে অবজেক্টে আমরা এখানে প্যাটার্ন 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 অপশন আছে। এখানে তো আমরা শেপ পাথ এই দুইটা সম্পর্কে আমরা জেনে ফেলছি, ব্লেন্ড মোড সেটাও জানছি, এবং এখন জানবো আমরা প্যাটার্ন সম্পর্কে। কারণ এখানে যদি ক্লিক করি, এখানে প্যাটার্নের কয়েকটা অপশন চলে আসছে এবং প্যাটার্ন হ্যাজ অ্যাডেড টু দ্য সোয়াচ প্যানেল। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্যাটার্নটা অলরেডি সেভড হয়ে গেছে। আমাদের প্যাটার্নের নাম এখানে দিতে পারি। আমরা কি দিব? আমরা দিতে পারি অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট প্যাটার্ন। হচ্ছে প্যাটার্ন, এবং এটা হচ্ছে আমাদের প্যাটার্নের টাইপ। আমরা কি টাইপের প্যাটার্ন চাই? ব্রিক বাই র, ব্রিক বাই কলাম, এই ধরনের বিভিন্ন বিভিন্ন মেজারমেন্ট দেয়া আছে, হেক্সাঙ্গেল কলাম। মেজারমেন্টটা আপনারা প্রথম দিকেই সেট করে নেবেন, তাতে করে কি হচ্ছে আপনার প্যাটার্নটা যখন এলিমেন্ট চেঞ্জ করলে আপনার কোনো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে। আর এটা হচ্ছে হাইট এন্ড ওয়াইড। এটা হচ্ছে আমাদের যে প্যাটার্নের বেসিক যে শেপটা সেটার হাইট এবং স্পেসিংটা আর কি, যেটা বলা হয়। আমরা চাইলে একটু বেশি স্পেস দিতে পারি, একটু কম স্পেস দিতে পারি, বা চাইলে এটাকে আরো ছোট করতে পারি। ছোট করে আমরা এটার প্যাটার্নটাকে ধরে নিতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্যাটার্নের ওভারঅল লুকটা। তারপরে এখানে আছে আহ, এখানে বিভিন্ন অপশনস আছে, আপনারা এগুলি দেখে নিবেন কিরকম লাগে আপনাদের। তো যাই হোক, আমরা এটাকে আরেকটু ছোট করে নিই, যেহেতু সেটআপটা চেঞ্জ হয়ে গেছে। সো প্যাটার্নটা মূলত আমাদের এই গ্রিডটাকে বেস করে তৈরি হচ্ছে, ঠিক আছে। এটাকে যদি আমরা এই গ্রিডের জায়গায় এরকম ব্রিক দেই, তাহলে এরকম হয়ে যাবে। এটা ভালো হয় মনে হয়, ব্রিক বাই র এই স্টাইলটা ভালো হয়। এবং এখানে ওভারলেপ, একটার সাথে আরেকটার যেরকম ওভারলেপটা থাকে সেটার জন্য এভাবে এটা যদি আমরা চাই বিভিন্ন স্টাইলে দিতে পারি, ঠিক আছে। তো আমরা কি স্টাইলে দিব সেটা আমাদের উপর বেস করবে। তো যেটাকে আমরা আন্ডু দিব, আন্ডু দিয়ে আমাদের জায়গা মতো চলে গেলাম, এবং আমরা এখানে ব্রিক বাই র দিলাম অপশনটা। এবং এখানে কপিস আছে, আমরা কতগুলি কপি চাই, 7:7, 9:9, মানে আর একটু বেশ খানিকটা পরিমাণ আমরা প্যাটার্নটাকে যোগ করতে পারবো। এখানে 7/7 দেওয়াটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট মনে হয় আমার কাছে এটা। এবং ডাইম কপিস, এটার ডাইম কপিস মানে বাকি যে আমাদের অ্যাকচুয়াল প্যাটার্নের বাইরে যে এরিয়াগুলি আছে সেগুলি কিরকম থাকবে, লাইটার থাকবে, ডিপার থাকবে। সো এই বিষয়টা, এটা যখন আমি ক্লিক করে ফেলবো তখন আবার এটা মানে শুধু প্যাটার্নটাই থাকলো, কিন্তু এখানে আমার একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল। এখন এই প্যাটার্নটাকে আমি কিভাবে আমার এই প্রজেক্টের উপর বেস করে করব? দেখেন, আমি যদি এটা একটা শেপ নিলাম এবং এখানে প্যাটার্নটা দিলাম, এবং শেপ নেওয়ার পর আমি যে আছে ওটা এক্সট্রাটা ফালাই দিলাম, দেখা গেল যে এই হচ্ছে আমাদের প্যাটার্ন। এবং এই প্যাটার্নটা কিরকম হবে, ভালো হবে কি খারাপ হবে, তা ডিপেন্ড করে, তার সম্পূর্ণটা ডিপেন্ড করে আমার ব্র্যান্ডিং সেন্সের উপর, আমি কিভাবে এই ব্র্যান্ডটাকে দাঁড় করাচ্ছি তার উপর। আমি যেভাবে দাঁড় করাবো সে তার প্রেজেন্টেশন ওভাবে করে নিবে। এবং আমি এই প্যাটার্নটাকে যদিও এখান থেকে কালার দেওয়া যাবে না, প্যাটার্ন প্যানেল থেকে কালারটা চেঞ্জ করে নিতে হবে। তাহলে এখান থেকে আমি যদি কালারটা হোয়াইট করে নিই, এটা হবে, এটাও একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হয়, এটা কালারের উপর বেস করে। যদিও কিন্তু আমি প্যাটার্নটাকে ধরলাম এবং প্যাটার্নটাকে হোয়াইট করে দিলাম। দেখা গেল যে আমার প্যাটার্নটা মোটামুটি অনেকটাই আহ,
তো আশা করি বুঝতে পারছেন যে ফার্স্ট প্যাটার্নটা আমাদের কিরকম হলো, এবং এখন আমরা এর উপর যে অবজেক্টটা দিব তার উপরে বেস করে হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের প্যাটার্নের প্রথম অপশন, যেটা আমরা হচ্ছে সিঙ্গেল এলিমেন্টকে প্যাটার্ন বানালাম। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল এলিমেন্টকে প্যাটার্ন হিসেবে তৈরি করলাম। এখন আমরা আরেকটা প্যাটার্ন বানাবো, সেটা হচ্ছে আমাদের মাল্টিপল এলিমেন্ট বা ডাবল এলিমেন্ট বা যে কোনো মানে মাল্টিপল। আচ্ছা, এখন ডিলিট দিয়ে দিলাম। এখন মাল্টিপল এলিমেন্ট আমরা কোথা থেকে নিব? আমাদের কাছে যেহেতু একটা পিডিএফ আছে এবং এলিমেন্টের এখানে অভাব নাই, মানে এলিমেন্ট চিন্তা করার মতো এলিমেন্টের অভাব নাই। সো আমরা কি করতে পারি, আমরা এটা ধরতে পারি, সেটা নিতে পারি। এবং এটা হচ্ছে সম্পূর্ণ আপনার কাছে যে আপনি কিভাবে চিন্তা করেন, কত ভাবে চিন্তা করেন, এবং আপনার প্যাটার্ন ডিজাইন স্কিল এটার উপরে বেস করে হবে। এমএস ট্রেসি থেকে হাই ফ্যাডেলিটি ফটো দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তো এ হচ্ছে আমাদের প্যাটার্ন, ফার্স্ট প্যাটার্ন। এটাকে আমরা সিলেক্ট দিয়ে কালারটাকে, ফুল কালারটাকে একটু ডিপার করে দিলাম। এখন আমরা যদি এখানে চিন্তা করি যে আমরা প্যাটার্নটাকে কিভাবে বসাবো, কোথায় বসাবো, তো এরকম একটা স্টাইল যদি আমরা পিক করার চেষ্টা করি, তো এখান থেকে নিতে পারবো। তারপরে হচ্ছে যে আমাদের এখানে যে প্রিভিউতে যে কয়েকটা ইমেজ ছিল, তার থেকে একটা চিন্তা করতে পারি যে আমাদের প্যাটার্নটা কিরকম হওয়ার দরকার। একদম সিম্পল প্যাটার্ন খুব বেটার লাগে। তো এটাকে আমরা ধরে নিলাম যে আমাদের এই অবজেক্টটাকে আমরা এখন প্যাটার্ন বানাবো। এটাকে আমরা জাস্ট এখান থেকে অবজেক্ট থেকে প্যাটার্নে মেক প্যাটার্ন দিলাম। ওকে, এখন কিছু ইস্যু দেখা দিল বলতে, আমরা যদি এটাকে আপাতত ব্ল্যাক কালার করি জাস্ট ডিজাইনের সুবিধার্থে, তাহলে এটাকে অ্যাকচুয়ালি দেখা যাবে যে আমাদের প্যাটার্নটা বাহিরের অঞ্চলে কিরকম দেখাচ্ছে। সো দেখা গেল যে এদিক দিয়ে অনেক জায়গায় স্পেস চলে আসছে, অনেক স্পেস। এটাকে কি করব, আমরা এই প্যাটার্ন গুলিকে একদম গ্রাফের বাহিরে নিয়ে গেলাম। গ্রাফের বাহিরে নিয়ে গেলাম। এটাকে এটাকে যদি আমরা করি, আলাদা আলাদা এলিমেন্ট করি, অবজেক্ট থেকে আবার প্যাটার্ন বানাই, কালারটা চেঞ্জ করি, আবার দেখতে সুবিধা হবে।
এখন যে অবজেক্ট গুলি আসলে আমি এখন আলাদা আলাদা করে এমন ভাবে সাজাবো যাতে করে আমার অবজেক্টটা কোথাও কোনো জায়গায় স্পেসিংটা না পায়। এবং আমি চাইলে আর কিছু অবজেক্ট কমাইতে পারি। এক্সট্রা কোথাও কোনো এলিমেন্ট দিব না এবং দেখতে হবে আমাদের কোথাও কোনো জায়গায় ওভারলেপ বেশি পড়ে যাচ্ছে কিনা, কারণ আমরা প্যাটার্নটা বানাচ্ছি সৌন্দর্যের জন্য। এটা সম্পূর্ণ আমার মতবাদের উপর ডিপেন্ড করে যে আমি আসলে কিভাবে চাচ্ছি, কত সুন্দর করে চাচ্ছি, স্পেসিংটা কিরকম চাই। এবং এখান থেকে আমরা স্পেসিংটা আরো কমাইতে পারি। এই প্যাটার্নটা ফাইনালাইজ করা যেতে পারে, যেটা আমার কাছে স্পেসিংটা মোটামুটি ভালো লাগছে। সো মাল্টিপল এলিমেন্টের স্পেসিংটা বুঝতে পারছেন, যে আমরা চাইছি না ওই এইটা থাকে, টেক্সচারটা থাকলে মনে হয় ভালো ছিল, কিছুটা ভালো লাগতেছে। একটু ঘুরায় টুরায় রাউন্ডেড করে দিতে পারি, কেমন লাগে। তো ফাইনালাইজ হয়ে গেল যে আমাদের প্যাটার্নটা কিরকম আমরা চাই, এবং প্যাটার্নটা অটোমেটিক্যালি ওখানে সেভ হয়ে গেছে, এখানে দ্বিতীয় প্যাটার্ন হিসেবে সেভ হয়ে গেছে। এখন আমরা এটাকে একটা ডুপ্লিকেট শেপ নিলাম এবং এই শেপটাকে আমরা ওই প্যাটার্নটা সিলেক্ট করি, এটা একটা এবং এটা একটা, কারণ আমরা দুইটা প্যাটার্ন ছিল, দুইটা প্যাটার্ন কাজ করছি। আশা করি বুঝতে পারছেন। সো এই প্যাটার্নটাকে আমরা আমাদের মতো মনের মতো স্টাইল করে নিতে পারবো এবং এর উপর বেস করে আমরা আমাদের বাকি কাজ করতে পারবো। So, এরকম টেক্সচার যদি আমরা কোথাও কখনো আমাদের প্যাটার্নে ব্যবহার করি, আমাদের ডিজাইনে ব্যবহার করি, এটা কিন্তু কোনোভাবেই কোনো কিছু মানে কে করতেছে না, এবং অন্যতম একটা বেটার ওয়ে হয়ে গেছে আমাদের ডিজাইনটার জন্য।
এবং এই ধরনের প্যাটার্ন আপনার আপনার ডিজাইনকে আরো বেশি শানিত করে, শাইন করে। আশা করি আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা ব্র্যান্ডিং এর সাথে, ব্র্যান্ড প্রজেক্টের সাথে এভাবে প্রজেক্ট একত্রে রাখতে। এবং আমি আপনাদের সাথে কিছুটা কোলাবোরেশন করার সুযোগ দিব, যে আপনার কথা কথা বলবেন। এবং এটা একটা আপনার অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা ব্র্যান্ড ডিজাইন করবেন এবং টেমপ্লেট ব্র্যান্ড ডিজাইন না, যারা রিয়েল লাইফে ব্র্যান্ড ডিজাইন করবেন, লোগো করবেন, লোগোর উপর বেস করে একটা চিন্তাধারা করবেন, তাদের জন্য এই ব্র্যান্ডিং ডিজাইনটা খুব বেশি কালারফুল এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। তো আমি এখন আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি। কারো যদি প্যাটার্ন ডিজাইন সম্পর্কে কোনো ঝামেলা থাকে তা আমার সাথে কথা বলতে পারেন এখন। কারো কোনো ধরনের কথাবার্তা বা কোনো কিছু বিষয় থাকলে কথা বলতে পারবেন এখন। ভাই এখানে কালারগুলো কেমনে চেঞ্জ করছেন? কালারগুলো কি করছি? চেঞ্জটা কেমন করছেন? কালার ব্ল্যাক ছিল না, ব্ল্যাক থেকে তো স্কাই। আমরা প্যাটার্নটা সেভ করছি তো সোয়াচ প্যানেলে, তাই না? হ্যাঁ সোয়াচ প্যানেলে যদি আমি ডাবল ক্লিক করি, যে সোয়াচটা সেভ হলো ওটাতে ডাবল ক্লিক করলে সোয়াচটা চলে যাবে একদম প্যাটার্ন ডিজাইনের ফাংশনে। ওখান থেকে ধরে জাস্ট চেঞ্জ করে দিলে হয়ে গেল। কি বলছি বুঝছেন? একবার দেখাইলে আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা প্যাটার্ন ডিজাইন করব এবং তার জন্য আমি কিছু ইন্সপিরেশন খুঁজতেছি যে কি ধরনের প্যাটার্ন ডিজাইন করা যায়। এবং তার মধ্যে হচ্ছে এই যে এই ব্রাশ টাইপের একটা প্যাটার্ন বা এই যে ডব্লিউ টাইপের একটা প্যাটার্ন আছে এবং কিছুটা মোজাইক টাইপের। তো চলুন আমরা একটা একটা কিছু তৈরি করি যেটাতে কিছুটা মোজাইক টাইপের হয়। এটা হচ্ছে যে ধরেন আপনারা যদি পেন্টিং পারেন, যদি কারোর যদি কোনো শখ থাকে পেন্টিং করতে, তো এই ধরনের আর্ট কিন্তু অনেকে করে থাকেন। সরি, যদি এটা প্যাটার্নটা হয়েছে, ব্যবহার হয়ে গেছে, এর সাথে আমরা সরাসরি সলিড কালার ব্যবহার করে ফেলব। আচ্ছা এর সাথে কি আছে, ড্যাশ নাই, স্ট্রেট হোয়াইট কালার, এই তো। ধরেন এটা একটা এম এন ও, তো এগুলি আমরা প্যাটার্নের জন্য খাতিরে নিচ্ছি। যদি অ্যালফাবেটিক্যালি আমরা কোনো কিছু তৈরি করতে চাই আর কি, সেটার খাতিরে। এবং যদি অর্ডার বেস করতেছি না, আমরা জাস্ট একটা র্যান্ডম ওয়ার্ড নিচ্ছি যাতে করে আপনাদেরকে একটু বুঝাতে সুবিধা হয়। এই তো মোটামুটি একটা গ্রাফ আর কি, যেটা হচ্ছে আমরা স্কয়ার চিন্তা করতে পারি। আমরা এটাকে স্কয়ার চিন্তা করতে পারি বা এরকমও চিন্তা করতে পারি, ল্যান্ডস্কেপ চিন্তা করতে পারি, তারপরে যে গ্রিডেড চিন্তা করতে পারি। আমি জাস্ট যত খুব সিম্পল করব, জাস্ট এতটুকু ধরলাম এবং এইটাকে আমি দুইটা প্যাটার্নে রূপান্তরিত করব। প্রাথমিকভাবে আমি করতেছি কোনটা, প্রাথমিকভাবে এটাকে আমি হোয়াইট কালারের উপর ধরলাম এবং এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি দিলাম,
প্যাটার্ন মেক, একটা প্যাটার্ন তৈরি হচ্ছে এবং এটার মোটামুটি আকৃতিটা এরকম। এখন এটাকে আমি আমার মতো চেঞ্জ করতে পারি, কোথায় নিলে স্পেসিংটা ভালো হবে, আমার আরেকটা ওয়ার্ডের সাথে এটা ওভারল্যাপ হয়ে যাবে না, ওই ওই বিষয়টা এখানে রাখার চেষ্টা করতেছি। এক, দ্বিতীয়ত হলো যে আমাদের গ্রিড সিস্টেমটা কি রকম, গ্রিড সিস্টেমটা কি স্কয়ার দিব না ব্রিক দিব, তারপর হচ্ছে স্পেসিংটা কি রকম হবে, স্পেসিংটা কি কাছাকাছি থাকলে ভালো হবে। আমার মনে হয় 4 কর্নারে 4টা বিষয় থাকলে বেটার হয়। আহ, আপনারা কি অপশনগুলি বুঝতে পারতেছেন যে কিভাবে হচ্ছে না হচ্ছে। এরা একটার থেকে আরেকটা স্পেসিংটা ঠিকঠাক করে রাখি যাতে করে আমি আমার টেমপ্লেটিংটা একটু সুন্দর হয়। একটু বেশি ওভারল্যাপ করা যেতে পারে। সো এ হচ্ছে আমাদের ওভারঅল ডিজাইনটা। এখন আমি এটাতে যদি ভেতরে কোনো কিছু চেঞ্জ করি তাহলে এটা আমার মানে কালারটা ওখানে সেভ হবে। সো আমি এই প্যাটার্নটাকে সেভ দিব মিনিমাল এবং মিনিমাল হোয়াইট, জাস্ট এভাবে সেভ দিয়ে দিব এবং সেভ এস কপি দিতে পারি। সেভ এস কপি হলে এখানে অলরেডি একটা কপি চলে আসছে এবং আরেকটা দিব মিনিমাল ব্ল্যাক এবং এটা হবে আমাদের ব্ল্যাক কপি। এটাকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলতে পারি, তাহলে এটা আমরা জাস্ট ব্ল্যাক দিয়ে দিতে পারি। সেম। এখন আমাদের দুইটা প্যাটার্ন, সম্ভবত দুইটা প্যাটার্ন সেভ হয়েছে, আমি জানি না। হ্যাঁ, দুইটা প্যাটার্ন সেভ হয়ে গেছে। আমরা যদি চিন্তা করি যে আমরা একটা মোবাইলের কেস, যদি মনে করেন যে এটা আইফোন 11 এর নচ এবং এটা হচ্ছে আমাদের কাজ, এবং এটার পিছনে আমরা একটা ব্ল্যাক দিতে পারি, ডটেড ফিল দিতে পারি। এটাকে আমরা কভার আপ করবো, আমরা এখানে জাস্ট দিয়ে দিলাম এবং এখানে প্যাটার্নটা অনেক বড়, মানে সাইজে বড়, তো একে আরো ছোট করতে হবে। তাহলে কি করব, আমরা প্যাটার্নটাকে ধরবো এবং এরিয়াটাকে ফুল ওভারঅল ডকুমেন্টটাকে আমরা ছোট করে দিব, এরিয়াটাকে এট দ্য সেম টাইম পার্সেন্টেজ ওয়াইজ ছোট করব। আচ্ছা, পার্সেন্টেজ ওয়াইজ ছোট করে দিলাম এবং জাস্ট ডান দিলাম, ডান। এখন দেখা গেল যে প্যাটার্নটা তার অলরেডি একটা সুন্দর একটা ডিসেন্ট লুকে তৈরি করে ফেলছে। আমরা যদি চাই এখানে আমরা এই প্যাটার্নটা বসাতে পারি, এবং যেহেতু এখানে অপাসিটি আমাদের কম ছিল, আমরা 100% অপাসিটি দিতে পারি। এবং এখান থেকে কালার মোজাইক ওয়াইজ যেরকম কালার দরকার আমরা সেরকম ভাবে নিয়ে নিতে পারি।
আশা করি কালার এবং কালার সম্পর্কে আপনাদের আর কোনো প্রবলেম নাই। আপাতত এই দুইটা প্যাটার্ন নিয়ে আমাদের আজকে কিছু কথা বলার ছিল, যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটাই বললাম। এবং এই প্যাটার্ন যদি চান তাহলে কি হবে, এই প্যাটার্নকে আমরা আবার এখানে ক্লিক করে প্যাটার্নকে আমরা হোয়াইট কালার করে দিব। ভাই একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই, দাঁড়ান একটু আমি এটা শেষ করি। প্যাটার্নটা অ্যাপ্লাই করার পরে কি কালারটা চেঞ্জ করা যাবে না? জি, এই যে সোয়াচ থেকে আপনার প্রাইমারি সোয়াচ থেকে চেঞ্জ করতে হবে। সোয়াচটা যেখানে বানানো হয়েছে ওখানে ওইটা ওপেন করে কালার চেঞ্জ করে তারপর ডান করে দিতে এখানে হবে। ডাবল ক্লিক করতে হবে, তাহলেই এই হয়ে যাবে। আমরা তো স্মার্ট সোয়াচ সম্পর্কে করছিলাম না, ক্লাস করলাম না, যেটা হচ্ছে যে সোয়াচকে আমরা যদি গ্লোবাল করে রাখি তাহলে ওখানে আমরা আবার যে কোনো মুহূর্তে এটা চেঞ্জ করতে পারবো, তাই না? তো ওইরকম ভাবে আর কি, হ্যাঁ। এরকম। এবং আমরা যদি আচ্ছা। আরো দেখি যে একটা আইফোনের হোয়াইট কেস নিচ্ছি জাস্ট, যাতে করে প্যাটার্নটা বসায় দেখতে পারি যে আসলে কি পরিমাণ ভালো লাগে কিনা বা খারাপ লাগে কিনা। যদিও ফটোশপে রিয়েলিস্টিক করাটাই বুদ্ধিমানের কাজ। আচ্ছা, তবুও নিচ্ছি আমরা। আসলে দেখবেন যে এখন যে স্ট্যান্ডার্ড এবং মানে থিক টাইপের, যেটা হচ্ছে যে খুবই স্মার্ট যে কভারগুলি তৈরি হয়, প্রত্যেকটা এই কভারই আপনার এরকম প্যাটার্নের উপর বেস করে। সো প্যাটার্নগুলি কারা তৈরি করে? আমাদের মতো, আপনাদের মতো এরকম যারা ডিজাইনার আছে তারাই তৈরি করে। এটাকে আমরা যদি রেডিয়াস করে দিই, মোটামুটি একটা আইডিয়া পাওয়ার জন্য। এবং প্যাটার্নের কালারটা আমরা কি করে দিতে পারি, একটু ব্ল্যাক দিয়ে দিলাম, তাহলে এটা মানে যথাযথভাবে বোঝা যাচ্ছে যে আসলে একটা প্যাটার্ন কিভাবে কাজ করে। কি বলছি বুঝতে পারছেন? এবং দেখবেন আপনি বিভিন্ন ধরনের এলিমেন্টের উপর আপনার এই প্যাটার্ন ডিজাইনগুলি সব থেকে বেশি প্রভাব ফেলে। আর সব থেকে বেশি যে কাজটা করে সেটা হচ্ছে ব্র্যান্ড ডিজাইনের ক্ষেত্রে। প্যাটার্ন ডিজাইন ছাড়া ব্র্যান্ড কল্পনা করা যায় না। আপনার একটা ব্র্যান্ডিং এর জন্য প্যাটার্ন ডিজাইন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং এখানে দেখবেন যে উনি যে মসুমন কেক, এই ব্র্যান্ডিংটাই করে ফেলছে উনি, ওভারঅল ব্র্যান্ডিংটাই করছে শুধুমাত্র টাইপোগ্রাফি এবং প্যাটার্নের উপর বেস করে। টাইপোগ্রাফি এবং প্যাটার্নের উপর বেস করে তারা এই কাজটাই করে ফেলছে। সো এখানে প্রত্যেকটা এলিমেন্টই প্যাটার্ন বেসড। আমরা চাইলে এরকম ভাবে প্রজেক্ট রিপ্রেজেন্ট করতে পারবো। এবং যদি অরিজিনাল ব্র্যান্ড ডিজাইনার হতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রিন্টের প্যাটার্ন ডিজাইনে অন্যতম এক্সপার্ট হতে হবে, এবং এর কোনো বিকল্প নাই। আশা করি সকলে বুঝতে পারছেন। খুব সুন্দর এবং স্ট্যান্ডার্ড ছিল। ইনশাল্লাহ আমরা সামনে কিছু প্রজেক্ট করব, সেটা আমাদের এই প্যাটার্নের উপর বেস করে। এবং এই প্যাটার্নটাকে আমরা চাইলে এখন একটু মাল্টিপল কালার করতে পারি, দেখি কিরকম হয়। যেমন এটাকে আমরা চেঞ্জ করে দিই। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে এটা এটা এটা। এই যে কত সুন্দর ফ্লুইডলি এটার উপর বসে গেছে। আশা করি আপনারা এখন প্যাটার্ন ডিজাইন সম্পর্কে মোটামুটি কিছুটা ক্লিয়ারেন্স চলে আসছে।
এবং নেক্সট ক্লাসে আমরা এই প্যাটার্ন ডিজাইনেরই আরেকটা অন্যতম যে বিষয় সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করা। সেটা হচ্ছে রিয়েলিস্টিক কিছু 3D এবং কিছুটা ডেপথ সেন্সিং ব্যবহার করে আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। সেটা আমাদের সেকেন্ড পার্টে রাখবো এবং সেকেন্ড পার্টটা আগামীকাল সকালবেলা হবে ইনশাল্লাহ। আগামীকাল সকালবেলা সকাল 10টায় আপনারা সবাই রেডি থাকবেন এবং প্যাটার্ন ডিজাইনের বাকি ক্লাসটা ওই সময় তৈরি করা হবে। এবং আজকে কিছু কিউএনএ নিব, জাস্ট কিছু আপনাদের সাথে কথা বলার, কারো যদি সমস্যা থাকে কোনো কিছু, এতটুকুই নিচ্ছি। এবং আজকে প্যাটার্নের এই পর্বটা এখানে আপাতত রেকর্ডিং পর্ব শেষ হচ্ছে। সো এই পর্বে আমরা প্যাটার্ন ডিজাইনের তৃতীয় ধাপ, যে আমরা প্রথমে যে দুইটা ধাপ করলাম, একটা হচ্ছে সিঙ্গেল এলিমেন্টকে প্যাটার্ন ডিজাইন করা, সিঙ্গেল এলিমেন্টকে, এবং দ্বিতীয় ধাপ হচ্ছে মাল্টিপল এলিমেন্টকে, এবং তৃতীয় ধাপ হচ্ছে সিমলেস প্যাটার্ন। সিমলেস প্যাটার্নের একটা অন্যতম কাজ আছে যেটা আমি দেখাচ্ছি। সিমলেস প্যাটার্ন, সিমলেস প্যাটার্নটা কি রকম হয় এবং কিভাবে কাজ করে এরা। মনে রাখবেন যে আপনি এমন কিছু বানালেন, ধরেন এভাবে একটা টান দিলেন, আপনার প্যাটার্নটা কিরকম হলো যে চারপাশে সব দিক দিয়ে গ্রিড ওয়াইজ এটা মিলতে থাকলো এবং সেটাকে আমরা সিমলেস বলি। এবং এটা যেন পুরো ডকুমেন্টটাতে এরকম থাকে, মানে এটা কখনো ম্যাশ হবে না, ডিসপ্লেস হবে না। সো প্যাটার্নিং এর এই পর্বে আমরা এখন নতুন একটা আর্টবোর্ড নিব। বাতিল, এটা বাতিল। আমরা একটা আর্টবোর্ড নিব এবং কিছু বেসিক্স ইনফরমেশন গ্যাদার করবো আর কি। যদি আমাদের প্যাটার্নগুলি সম্পর্কে ধারণা আগেই আমি সম্ভবত এর সাথে একটা অ্যাটাচমেন্টে একটা পিডিএফ দিয়ে দিব, যদিও পিডিএফটা থেকে দেখে দেখে আপনারা ভেক্টরাইজ নিতে পারেন, কিংবা একটা স্ট্রোক আঁকলাম আমরা, জাস্ট একটা লাইন, স্ট্রোক পয়েন্টার থেকে আমরা 10 দিলাম, বেশ অনেকটা অংশ হয়ে গেল। এই প্যাটার্নটা আমরা মূলত হচ্ছে সিমলেস তৈরি করাটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এটাকে আমরা এফেক্টে জিগজ্যাগ দিতে পারি, স্মুথ দিতে পারি, সাইজটা আর একটু কমাতে পারি। আচ্ছা, একটু বাড়ালাম, স্টাইলটা দিই, ধরলাম, এবং অ্যাপিয়ারেন্স থেকে আমরা যদি চাই, অ্যাপিয়ারেন্স থেকে জিগজ্যাগের এফেক্টসটা চেঞ্জ করে দিতে পারি। এখানে 4টা একটু বেশ পরিমাণ দিতে পারি, 6টা 7টা দিতে পারি, দিলাম। এখন কাজ হচ্ছে প্যাটার্নগুলিকে কমান্ড ডি তে সিমলেস বানালাম। 6টা দিলাম বা 5টা দেওয়া যায়, 6টাই দিলাম। আচ্ছা, এখন এই জিনিসটা যদি নোটিশ করেন তাহলে দেখবেন যে এটা একটা থেকে একটা দূরত্ব, পজিশন, সবকিছু পারফেক্ট, সবকিছু পারফেক্টলি অ্যালাইন করা। তো এখন আমরা এটাকে অবজেক্টটাকে এক্সপান্ড করে ফেলতে পারি। কপি করলাম, কপি করে পেস্ট করলাম এবং পেস্ট করে এটাকে লক করে দিলাম, একটা 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 ব্যাকআপ রেখে দিলাম। রাখার পর
এখানে যে এলিমেন্ট আছে সেটাকে এক্সপান্ড করে নিলাম, এক্সপান্ড করে অ্যাপিয়ারেন্স সহ দুটো ফাংশন ব্যবহার করে নিলাম। এই হচ্ছে আমাদের অপশন। এটাকে হাইড করে দিই এবং বাকি যে এগুলি আছে সেগুলিকে আমরা আনলক করে দিব এবং আনলক করে এটা থেকে জিগজ্যাগটা আমরা ডিলিট করে দিলাম এবং সাথে সাথে এটার আমরা 0 দিলাম, যদি এটা 0 হয় না এই হচ্ছে 0। এটাকে আমরা কন্ট্রোল 5 দিয়ে গাইড বানাই নিলাম। গাইড বানায় মানে এটা হচ্ছে জাস্ট আমাদের ব্যাকবোনটা আমরা যেন বুঝতে পারি এবং হাইড করা যে এলিমেন্ট আছে সেটা আমরা আনহাইড করে নিলাম। এটাকে কপি করলাম। এখন একটা নির্দিষ্ট এরিয়া নিব আমরা, কারণ প্যাটার্নটাকে এমন ভাবে সিমলেস তৈরি করতে হবে, যাতে করে এটা মানে সারা যতগুলো এরিয়াতে যাবে এটা যেন পারফেক্ট হয়। এটা একটা গিটটাকে আনলক করে এটার সাথে এটা জোড়া দিয়ে দিলাম। এখন আমরা এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট নিলাম। আচ্ছা, আনগ্রুপ করে আবার লক করে নিলাম। এখন আমরা যে এরিয়াটা নিলাম সেটাকে ধরে শিফট এম বা শেপ বিল্ডার ধরে অল্টার প্রেস করে আমি এখান থেকে এই এরিয়াটা বাদ দিয়ে দিব, এই এরিয়াটা বাদ দিয়ে দিব এবং আমার যে শেপটা আছে সেটাকে আমি হাইড করে ফেলতে পারি বা আপাতত কন্ট্রোল 5 দিয়ে দিলাম, লক করে নিলাম। এবং চাইলে যদি চাই আমরা মিডল অ্যালাইনমেন্টে দিতে পারি। হ্যাঁ, এটা তো অলরেডি মিডল আছে, কন্ট্রোল 5 দিয়ে লক করে রাখলাম। এখন দেখা গেল এই অবজেক্টটা এবং আমরা যে শেপটা নিলাম এই যে এই শেপটার মার্জিনটা দেখতে হবে। ট্রান্সফর্মে যাই, আচ্ছা 194 আর এই পাশে 129 পয়েন্ট অমুক এটা। আচ্ছা ঠিক আছে, এইটাকে আমরা কতগুলি পয়েন্ট উপরে নিব সেটা আমাদের জানতে হবে। এখন আমি এটাকে কি করলাম, কালারটা নান করে দিলাম। কালার নান করে দিলাম, কিন্তু এই আর্টবোর্ডটাকে রাখলাম লক করে। এই আর্টবোর্ডটাকে আমরা উপরে নিব কিছুটা, এবং কতটুকু উপরে নিব, একদম হাফ পর্যন্ত উপরে নিব, মানে এভাবে নিব আর কি, উপরে হাফ পর্যন্ত। তো আমরা এখান থেকে ট্রান্সফর্মে যাব, যতটুকু আসছে তাকে আমরা এই হাইটের কি বলে, এই হাইটের এটা যেটা একটু কি করে দেখতে পারি, আমাদের হাইটটা যেটা আছে 129.02, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এটা ভাগ করতে পারি মাইনাস, আচ্ছা ট্রান্সফর্ম, আমরা এটাকে 129.2 দিয়ে ভাগ করতে পারি, ডিভাইড করে নিব। যদি এখান থেকে দিই 129.02/2, এই পয়েন্টটাকে আমরা দুই ভাগে ভাগ করে দেখি কত আসে রেজাল্টে। আচ্ছা 64.51। আমরা যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে ট্রান্সফর্ম করে
মাইনাস, দেখি তো কতটুকু, এতটুকু নিচে নেওয়া যায় কিনা। এই তো একদম পারফেক্টলি, মানে একদম পারফেক্টলি হাফ পর্যন্ত এরিয়াতে এটা নেওয়া গেল। এবং এই অবজেক্টটাকে আবার এই পাশ দিয়ে প্লাস করব, একদম নিচে একটা ডুপ্লিকেট হবে। ডুপ্লিকেট এখান থেকে দিয়ে আমরা এন্টার দিতে পারি, মুভ টুল দিয়ে, পজিশন টুল দিয়ে এন্টার দিতে পারি। প্রিভিউতে দেখা যাবে যদি আমরা হরিজন্টালি চিন্তা করি একটা পজিশনে যাবে, আর ভার্টিক্যালি যদি চিন্তা করি ওয়ান 29.02 পয়েন্ট পর্যন্ত এটা কি হবে, একটা কপি হবে। 129.02 পর্যন্ত মার্জিনটা কপি হবে। কপি হওয়াতে কি হলো, এখানে এদের মাঝে একটা বৈষম্য তৈরি হলো। যদি আমি চাই এই বৈষম্যটাকে আমি দূর করতে পারি। কিভাবে দূর করতে পারি, এটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। আমরা একে কোনোভাবে জোড়াতালি দিয়ে দিব, যেটা হচ্ছে এর সাথে দেখা যাক একে মিলানো যায় কিনা। যদি না যায়, যদি না যায়, যেমন এটা এখন যাচ্ছে না, গেলে এদিক দিয়ে আবার পজিশনটা চেঞ্জ হয়ে যায়, তখন কি করা যেতে পারে, কি করা যেতে পারে, যে কোনো একটা উপায়ে এটাকে নিতে হবে, নতুবা নতুবা এই প্যাটার্নটাকে আমরা ব্যবহার করতে হবে। So, আমি চাচ্ছি কি এই প্যাটার্ন দুটাকে ধরি, এটাকে ধরি, আনগ্রুপ করে দিলাম। এখন আসবে আমাদের সব থেকে বড় একটা অংশ, ম্যাজিক অংশ, সেটা হচ্ছে পাপেট টুল। আমরা প্রত্যেকটা অংশকে এক একটা অংশকে আমরা পাপেট বানায় ফেলবো। পাপেট টুলটা কোথায় আছে সেটা দেখতে হবে। পাপেট র্যাপ টুলটা আমাদের খুঁজে বের করতে হবে, এবং এটা বের হওয়ার পর পাপেট র্যাপ টুলটা সিলেক্ট করব। কিছুটা অপেক্ষা করতেছি, একটা, দুইটা, তিন, চার, পাঁচ, মোটামুটি আমাদের পাপেটটা এদিকে চলে আসলো, এটা হয়ে গেছে। তারপর সেকেন্ড পাপেট, সেম। এভাবে পাপেট বানাচ্ছি কেন, কারণ এতে করে আমাদের এটা সরাতে সুবিধা হবে, মুভ করতে সুবিধা হবে। আমি জাস্ট পাপেটের অংশগুলি বানায় তৈরি করে রাখতেছি।
সো বিষয়টা আশা করি বুঝতে পারছেন সবাই। যদি এইগুলি আমার বানানোর দরকার, কিন্তু আমি কি করব, এটাকে আমি আবার ডুপ্লিকেট করে দিব। মুভ টুল দিয়ে ডুপ্লিকেট কপি করে নিব, তাহলে আমার পাপেটটা এখানে চলে আসছে, উপরের পাপেটটাই। তো এখন আমি আমার পাপেট টুলটাকে সিলেক্ট করে দুইটার মাঝেই একটা বন্ধন তৈরি করার চেষ্টা করব। আশা করি এদিক থেকে কিছুটা একটু সাপোর্ট পাবো। এই তো। তো হোপফুলি আপনারা বোঝার চেষ্টা করবেন যে এটা হচ্ছে পাপেট আমার র্যাপিংটাকে আরেকটু বেশি স্মুথ করতেছে। যদিও একটা মানে আমার উপর সম্পূর্ণ আমার বিষয় যে আমি কিভাবে দিব, কি ডিজাইন আসবে না আসবে। সো এখন মূলত পয়েন্টার গুলো মেলানো চেষ্টা হচ্ছে যে যেন সিমলেস মনে হয়। সো অনেকটা সিমলেস হয়েছে। যদিও তো কি করা যায়, এটাকে আমি আমার প্যাথফাইন্ডার টুল দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবো। প্যাথফাইন্ডার টুল দিয়ে জয়েন করে নিলাম দুটোকে। এখন যেহেতু প্রত্যেকটা পাপেট আমার তৈরি আছে, এখন আমি এখানে যদি আবার পাপেট পয়েন্টার অ্যাড করতে পারি। হুম।
সরি, আমাদের এই পাপেটটা মেলানো ঠিক হয় নাই। মেলানো ঠিক হয় না বলতে আমরা উপরের অংশটাকে সরাতে পারবো না, মুভ করাতে পারবো না, তাহলে এতে আমাদের হিতের বিপরীত হয়ে যাবে। হিতের বিপরীত হয়ে যাবে, এতে করে সমস্যাটা বাড়বে বরঞ্চ। তো এখন ধরলাম এটাই, মুভ করতে পারলাম না, মুভ করলাম না। তো আমরা গ্রিডটাকে আনলক করে নিলাম, একটা ডুপ্লিকেট বানালাম, কন্ট্রোল 5 দিলাম, উপর অংশগুলিকে জাস্ট ডিলিট দিয়ে দিলাম। আপাতত দেখা যাক যে সিমলেস হলো কিনা, উপরের অংশের সাথে নিচের অংশের মিলল কিনা। আর যদি না মিলে থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের উপরের এরিয়াটা আমরা সরিয়ে ফেলছি কোনো না কোনো ভাবে। তো আমরা ওটাকে এখন কভার আপ করতে হবে। দেখতে হবে যে এটা কি মেলানো যাচ্ছে কিনা। এখন এটাকে আমরা অবজেক্টে যাব, প্যাটার্নে যাব, মেক দিব, দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। তাও দেখা যাচ্ছে যে পজিশন কিছুটা চেঞ্জ হয়েছিল। এটা গ্রিড বেসড হতে হবে যদিও। ফাইনাল করে ফেলি, সমস্যা নেই, প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, এখন ডাইমেনশনটা কত কত দেওয়া যায়। এটা কারণ এটা যেহেতু স্কয়ার বেসড হয়ে গেছে, এটা অলরেডি হয়ে গেছে, তো এটাকে আমরা আর কিছু করার মতো নাই, এটাকে সেভ দিয়ে দিলাম। এখন দেখা গেল যে এটা যত জায়গায় এটা সাপোর্টিং দিলাম, এই প্যাটার্নটা আমাদের কি হয়ে যাবে, সিমলেস হয়ে যাবে। যতটুকু ফিনিশিং হলো তাতে মানে বোঝা গেল যে এটাকে আমরা ফিনিশিং এবং সিমলেস কিভাবে তৈরি করতে পারি। যদিও অতটা পারফেক্ট হয় না, কিন্তু আশা করি আপনাদের একটা আইডিয়া হলো যে একটা সিমলেস প্যাটার্ন কিভাবে তৈরি করতে হয়। এবং এটাই ছিল আমাদের এই প্যাটার্নের কাজ, যে সিমলেস প্যাটার্ন হতে হবে সেটা। পারফেক্ট। এটাকে যদি আমি কালারাইজিং করি, ধরে নিলাম এটাকে এটা দিলাম, দেখা গেল যে এরকম হয়ে গেল। তো আমরা এখন এই প্যাটার্নের কালারটা কিভাবে চেঞ্জ করতে পারি, এটাকে এভাবে ধরবো, এডিট, এডিট কালার, রিকালার দ্য আর্টওয়ার্ক। তো এখান থেকে আমরা অ্যাসাইন কালার এবং কালার গ্রুপ যদি থাকে সেখান থেকে নিতে পারি। যদি আমাদের এই ডকুমেন্টে তেমন কালার গ্রুপ নাই
তো আমরা এখান থেকে কি করব, থেকে আমরা অ্যাড টু সোয়াচেস, এটাকে আমরা অ্যাড টু সোয়াচেসে দিয়ে দিব, এটাকে আমরা অ্যাড টু সোয়াচেস, এদিকে আমরা অ্যাড টু সোয়াচেস। যদিও আমরা রিকালারটা ভালোভাবে হয়নি এখানে, ভালোভাবে বলতে মানে এটা কালার সিলেক্ট করে ফেলছি তো তাই। আমরা আবার যদি করি তখন দেখা যাবে যে আমরা রিকালার করতে গেলে আমাদের সোয়াচ গ্রুপ লাগবে, সো সোয়াচ গ্রুপটা এখান থেকে নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমি এই আর্ট ওয়ার্কটাকে এখান থেকে এদিক থেকে রিকালার করে ফেলবো, এবং রিকালার করে করতে চাইলে আমি এখান থেকে জাস্ট আমার প্যাটার্নটা ধরবো, যে কালারের প্যাটার্ন আমি করতে চাই ওই কালারের প্যাটার্নটাই ধরবো, জাস্ট আমার ব্র্যান্ড ওয়াইজ, আমার ডকুমেন্ট ওয়াইজ যেটা দরকার সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন। এটাকে আমরা আবার রিকালার করি, এটা সেভ এজ কপি, এটা দিয়ে দিব কপি হিসেবে। ওকে, ডান দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি দুইটার জন্য দুইটা স্টাইল পিক করে দিলাম। স্টাইলটা যদি আমরা চেঞ্জ করিনি, এটা সেভ দেইনি তো তাই, আমরা তো লাস্টটা চেঞ্জ করে ফেলছি। So, এই এই আর্ট ওয়ার্কটাকে আমরা এখন যদি রিকালার করতে চাই, ওকে, এই তো দুইটা আর্ট ওয়ার্ক আমাদের চোখের সামনে তৈরি হয়ে গেল। সো প্যাটার্নাইজড গুলি মানে প্যাটার্ন ডিজাইন গুলি এইভাবেই আপনাদের মূলত থিমটা বেস করে, এভাবেই তৈরি হয় থিমগুলি। আশা করছি এর ব্যবহারটা আপনারা অবশ্যই শিখে রাখবেন বা জেনে রাখবেন। অবশ্যই প্যাটার্ন ডিজাইন নিয়ে আরেকটু বিস্তারিত ঘাটলে অনেক অসাম জিনিসপত্র সম্পর্কে আপনারা জানতে পারবেন। যদিও এই ক্লাসের পর ইনশাল্লাহ আপনাদের হোমওয়ার্কই থাকবে এরকম। আমি কিছু জাস্ট স্যাম্পল দেখাবো আপনাদের জন্য, যে ইমেজেসগুলো আমার খুব ভালো লাগছে রিসেন্টলি। তো আমি জাস্ট ইন্সপিরেশনের জন্য আপনারা যেন প্যাটার্ন ডিজাইন সম্পর্কে একটু বেশি ঘাটেন তার জন্য আমি আমার ইন্সপিরেশন গুলি দেখাচ্ছি, যেগুলি দেখলাম। যে যেমন দেখেন এই প্যাটার্নটা আহামরি কিছুই করে নাই, কিন্তু অসাম লাগতেছে। সেম লাভ, সেম ইউ এন্ড ট্রি, ওয়াটার কালার। তারপর এটা হচ্ছে জাস্ট একটা মিনিমাল ফ্ল্যাট কালার, রিয়েলিস্টিক লাগতেছিল। এই ডায়েরিটা
তারপরে এই স্যান্ডেলটা, মানে এত সুন্দর লাগে আর অসম লাগে এই জিনিসপত্রগুলো। এটা সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানেন তাহলে আমি আশা করি আমি নিজে খুব খুশি হব আপনাদের এই অনুপ্রেরণা থেকে। এবং যদি কোনো প্যাকেজ বানাতে পারেন, যে আপনার এরকম রিয়েলিস্টিক কোনো কিছু বানাতে পারেন, তাহলে মাশাআল্লাহ অনেক অনেক দূর এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আপনাদের কাছে। এটা তা আহামরি কিছু না, জাস্ট ব্রাশগুলিকে কালারাইজ করছে, তারপর প্যাটার্ন করে ফেলছে। তো আপনাদেরও এরকম হোমওয়ার্ক থাকবেই পারবে, যেটা হচ্ছে যে প্যাটার্ন ডিজাইন নিয়ে আপনারা এক্সপার্ট লেভেলের কাজ করবেন। তো আমি আরো কিছু এলিমেন্টস দেখাইয়া আজকে ক্লাসটা শেষ করে দিব। সেটা হচ্ছে কিছুটা প্যাটার্নের উপর বেস করে যে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায় বা এরকম কিছু। এই পার্টটা অবশ্যই সেভ দিচ্ছি আমি জাস্ট। আচ্ছা, এখন যে বিষয়টা আসবে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিছু অ্যাবস্ট্রাক্টকে নিয়ে এগিয়ে যাওয়া। কিছু অ্যাবস্ট্রাক্টকে নিয়ে এগিয়ে যাওয়া, এবং তার জন্য আমরা প্রথমত আমাদের ডকুমেন্টটা রাখতে হবে 8 GB কালারে, কারণ আমরা এগুলি ছাপাবো না, ভিজুয়ালাইজ করার জন্য দেওয়া হচ্ছে শুধু। ওকে, একটা কমন সাইজের ওয়েবসাইটের পেজ নিলাম। কমন সাইজের পেজ নিলাম। এখানে কিছু বিষয় জানার আছে, সেটা হচ্ছে একটা খুব সুন্দর একটা স্মুথ বিষয়। তো আমরা এই কয়েকটা শেপ নিয়ে কিছুটা দেখবো যে অল্টারনেট কোনো অ্যাবস্ট্রাক্ট তৈরি করা যায় কিনা। তো এফেক্ট 3D এবং এক্সট্রুড এন্ড বেভেলে প্রথমে যাই আমরা, দেখি আমার ম্যাক এটা হ্যান্ডেল করতে পারে কিনা। যদিও এখানে অনেক বিষয় আছে জানার মতো। মোর আর্ট থেকে মোর ডেপথ পর্যন্ত যাওয়া যায়। তারপর এখানে শেডিং আছে, বেভেল আছে, কি ধরনের লেভেলের উপর কাজ করবেন আপনি, বিভিন্ন অপশন আপনি আপনার পছন্দ মতো জুৎসই, তারপর হচ্ছে প্লাস্টিক শেডিং, বিভিন্ন অপশন। যদিও আমরা তেমন একটা কাজ করি না এর উপর।
এখান থেকে শেডিংটা দেখতেছেন, এখানে আইসোমেট্রিক, লেফট রাইট, সিস ফন্ট, লাইটনিং। তারপর এখান থেকে বিভিন্ন রেশিও বা রেডিয়াস গুলি চেঞ্জ করে করে দেখার চেষ্টা করবেন যে আসলে আপনার ডিজাইনটা কোন দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে ফাইনালি যদি মনে হয় যে না ঠিক আছে, আপনার ডিজাইন ওকে, তখন এটাকে আপনি ওকে মার্জিনাইজ করে দেবেন। এটা একটা। রিভব নামে আমরা আরেকটা আছে, ওটাও দেখতে পারি। এটাকে আমরা 360 ডিগ্রি থেকে 180 ডিগ্রি দিতে পারি। এখন এটা সেভ হয়ে গেছে, তো এটা অ্যাপিয়ারেন্স থেকে আমরা চেঞ্জ করতে পারি এটা। আচ্ছা, ওকে, ঠিক একইভাবে বিভিন্ন পজিশন চেঞ্জ করে দেখতে পারেন। সেম, আমরা যদি এখন এটাকে আবার আরেকটা পজিশনে দেখি, সেম টু সেম, এটাকে জাস্ট 3D এর আরেকটা এফেক্ট দিতে পারি। কালারটা আমাদের মতো করে চেঞ্জ করে দিতে পারি। বিভিন্ন ফ্রেম আছে, বিভিন্ন শেড আছে, আপনার শেডিং সহ দেখাটাই বুদ্ধিমানের কাজ হবে। আপনি এটাকে চেঞ্জ করে করে দেখতে পারেন যে আসলে আপনার কাজটা কি হচ্ছে কিনা।
বা আপনি যে ধরনের শেড চাচ্ছেন ওই ধরনের শেড হচ্ছে কিনা। মনে হয় এটাই বেটার। ব্লেন্ডিং স্টেপস আপনি যদি আরো স্মুথ বেশি চান, যে ভেক্টরাইজিং থাকবে ওরকম স্টেপস থাকবে, ভেক্টর বেশি থাকবে ওরকম, এটা দিতে পারেন। হাইলাইটস এর সাইজ কমাতে পারেন, বাড়াতে পারেন। তারপর হচ্ছে ব্ল্যাক কি পরিমাণ থাকবে, ব্ল্যাক থাকবে নাকি অন্য কোনো কালার থাকবে, বা নান কালার থাকবে, মানে সাদা হোয়াইট কালার থাকবে, সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন আপনার জুৎসই মতে। এবং আপনার যদি কোনো আর্ট ম্যাপ থাকে সেই আর্ট ম্যাপ অনুসারে আপনি আপনার ডিজাইন গুলিকে সাজাতে পারেন। যদি আমরা এখানে দিব না, যদি আর্ট ম্যাপের কোনো অপশনটা এখানে আমরা ব্যবহার করতেছি না এখন আপাতত। এখান থেকেও কিছু অপশন গুলিকে আমরা এখন দেখাবো। যে আরেকটা বিষয়, যে আমরা তো এটাতে একটা স্টাইল এবং এটাতে একটা স্টাইল, দুইটাতে দুইটা স্টাইল পিক করছি। তো এখন আমরা এই এলিমেন্ট গুলিকে কিভাবে ওই স্টাইলে নিব। ধরি আমরা এটা, এখানে একটা স্টাইল চলে আসছে অলরেডি। এই স্টাইলটাকে যদি গ্র্যাব করি আমি আমার এই অটোমেটিক্যালি এই ডকুমেন্টটাতে নিয়ে যাই, এই ডকুমেন্টটা ওই স্টাইলেই চলে আসবে। যদিও অনেকে বুঝবেন না হয়তোবা, আমি আবার কি বোঝানোর চেষ্টা করব। আমি আবার দেখাচ্ছি যে আমি ধরি এই স্টাইলটা এবং এটাতে আপনার একটা উপরে এর প্রিভিউটা দেয়া আছে পাথের মধ্যে। আপনি যদি এটা না পান তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে শো থাম্বনেল, এই থাম্বনেলটা এখানে দেয়া আছে। এবং এই থাম্বনেলটা যদি আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করি, যেটাতে নিব, যে অবজেক্টটা নিব ওই অবজেক্টটা এই গ্রিন টাইপের যে স্টাইলটা ছিল ওই স্টাইলটা ওটাতে পেস্টিং হয়ে যাবে, ওটাতেই পেস্টিং হয়ে যাবে। এটাকে আমরা অন্য কোনো স্টাইল দিতে পারি, এটা দেয়া যায়। স্ট্রোকটা একটু বাড়াইয়া দিই এবং অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে আমরা এটার স্টাইলটা নিয়ে ওটাতে বসাই দিব। ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এই অবজেক্টে নিয়ে আসলাম এবং এই অবজেক্টটা আমাদের হয়ে গেল। এবং আমরা যদি চাই এই অবজেক্টটাকেও এটার মতো বানাতে, তাহলে এটার মতো বানাতে পারবো। এই স্টাইলটা আমরা ধরে জাস্ট এখান থেকে ড্র্যাগ করে দিই। ড্র্যাগ করলে কি হলো, কিছু কিছু এলিমেন্ট এখানে চেঞ্জ হলো। আচ্ছা, এখানে যে স্টাইলটা নিয়েছিলাম সেই ফিল কালারটা পর্যন্ত চলে আসছে। এখন আমরা এখান থেকে ফিল কালারটা চেঞ্জ করতে পারি। ওকে, স্টেডিয়ামের মতো লুক আসলো, স্টেডিয়ামের মতো লুক আসলো। জাস্ট এ সেকেন্ড। সো
আশা করি এই অবজেক্টগুলি সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে গেছে এবং আমি কিভাবে বিভিন্ন র্যান্ডমাইজ শেপ থেকে আম, কিভাবে বিভিন্ন র্যান্ডমাইজ শেপ থেকে বিভিন্ন র্যান্ডম তৈরি করতে পারি, শেপ তৈরি করতে পারি, 3D শেপ। এটা কিন্তু দেখাইছি অলরেডি। যেমন আমি এই স্টাইলটা এখন বা এই স্টাইলটা আমি চাচ্ছি এই অবজেক্টটাতে আসুক, তো আমি এখান থেকে জাস্ট কাটটাকে নিয়ে আবার এখানে ফেলে দিলে এই অবজেক্টটা আমার এই স্টাইলে হয়ে যাবে, যদিও কালারটা এর সাথেই চলে আসছে। তো আমরা কালারটাকে এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিতে পারি বা নতুন কালার অ্যাসাইন করতে পারতাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে একটা ব্যাকগ্রাউন্ডে রূপান্তরিত করা। ব্যাকগ্রাউন্ডে রূপান্তরিত করা, যদি আমি জানি না কিরকম ব্যাকগ্রাউন্ড হবে কিনা। ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার নিচ্ছি, দেখি। কিছুটা ডিপার ব্লু। আরেকটা ব্যাকগ্রাউন্ড কপি করলাম, গ্রেডিয়েন্ট দিলাম এবং এই গ্রেডিয়েন্ট দিলাম। দেওয়ার পরে গ্রেডিয়েন্টটাকে আমরা ট্রান্সপারেন্সি থেকে মাল্টিপ্লাই করে দিলাম। দেখা যাক কি হয় না হয়, আমি জানি না কিছু, আমি যে শব্দগুলি বসাই। আচ্ছা, এটা আমাদের সবার নিচে নিয়ে যেতে হবে। আমি যদি এটাকে রোটেট করি কেমন লাগবে আমি জানি না কিছু। অন্য আরেকটা অবজেক্ট হয়ে যায় যদিও। আচ্ছা ঠিক আছে, আমি কি করব, প্রত্যেকটা অবজেক্টকেই আমি ডুপ্লিকেট করব এবং 3D ভার্সনও রাখবো এবং এট দ্য সেম টাইম আউটলাইন করা ভার্সনও রাখবো, যাতে করে আমি আউটলাইন করা ভার্সনটা দিয়ে কাজ করতে পারি। এক্সপান্ডেড প্যারেন্টস দিলে আমার এটা ভেক্টর হয়ে যাবে। এখন আমি সেই ভেক্টরগুলিকে বিভিন্ন পজিশনে বিভিন্ন জায়গায় চেঞ্জ করব। আচ্ছা, ওকে। যদিও এখন এই অবজেক্টগুলিকে আমাদের আরো কিছুটা রোটেট করে ফেলি, ভিন্ন অবজেক্ট আসবে আশা করি। হ্যাঁ, অলরেডি চলেও আসছে কয়েকটা নতুন অবজেক্ট। কালারগুলিকে একটু চেঞ্জ করে যদিও অ্যাবস্ট্রাক্ট ডিজাইনটা খুব কঠিন একটা কাজ, যারা সচরাচর করে থাকেন তারা এটা বুঝবেন। আমি এটাকে কিছুটা উপরে নিয়ে আসলাম। কিছু কিছু অবজেক্ট আছে যেটা উপরে থাকবে। এটা উপরে থাকবে, এটা উপরে থাকবে। সব রাখবো না, কিছু রাখবো কিছু রাখবো না। আচ্ছা, এ হচ্ছে আপাতত ধরে নিলাম যে এটা আমাদের অবজেক্টিয়াল কাজ। এখন আমরা কি করব, কিছু কিছু আইটেমকে আমরা ব্লার করব।
যেমন এই আইটেমটাকে, এই আইটেমটাকে, এটাকে, এই আইটেমটাকে, এই আইটেমগুলিকে আমরা ব্লার করতে পারি। এখান থেকে অবজেক্ট থেকে ব্লারে যাব, গসিয়ান ব্লারে যাব। ব্লারের পরিমাণ যদি একটু বেশি হয়ে গেছে আমরা কমাই নিব আমাদের প্রিভিউ অনুসারে। তো কোথাও এক জায়গায় ফোকাস থাকবে, আরেক জায়গায় ফোকাস থাকবে না, এটাই আর কি মানে বোঝানোর চেষ্টা। জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে একটা ব্যাকগ্রাউন্ড আপনারা এইভাবে তৈরি করতে পারেন, যদি আমার ব্যাকগ্রাউন্ড একদমই বাজে হচ্ছে। ঠিক আছে, এটাই ধরে নিলাম যে আমাদের পছন্দসই ব্যাকগ্রাউন্ড। তা আমরা এখানে আরেকটা লেয়ার বানাতে পারি, লেয়ারটা বানাতে পারি। লেয়ারটা হোয়াইট দিলাম, ইফেক্টে যাব, যদিও জানি না আমাদের কালার এফেক্ট গ্যালারি থেকে দেখতে পাই কোন এফেক্ট আমরা চাচ্ছি। আর কিছুটা নয়েজি ওই এফেক্টটা, যদিও জি। সো এটা আমাদের বেসড অন আওয়ার প্রেফারেন্স, আমাদের প্রেফারেন্সের উপর বেস করে একটা নয়েজ তৈরি করে নিলাম এবং এটাকে আমরা কালার ওভারলে, ভালো না, সফট লাইট, সফট লাইট বা মাল্টিপল, সফট লাইট কালারটাই বেটার লাগে এবং অপাসিটি কিছুটা কমায়। যদি এরকম করে ব্যাকগ্রাউন্ড গুলি তৈরি করতে পারেন তাহলে মাশাআল্লাহ অসাম লাগবে। যদি আমি বেশি এফোর্ট দেই নাই, জাস্ট আপনাদের দেখানোর খাতিরে আমাকে এতটুকু তৈরি করতে হলো। সো আপনারা যে কোনো ভাবে যে কোনো ধরনের টেক্সচার এবং ডেপথ, এই ইমেজেস গুলি কিন্তু এখন মনে হচ্ছে যেমন বাস্তবিক, ঠিক আছে, ইমেজেস গুলি এখন বাস্তবিক মনে হচ্ছে। তো এরকম ডেপথ সেন্সিং বিষয় নিয়ে আপনারা কাজ করতে পারেন, চাইলে ক্যারিয়ারটা এদিক দিয়েও আগাতে পারেন এবং এই ধরনের প্রেজেন্টেশন গুলি আমাদের ব্র্যান্ডিং এর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা এই ব্র্যান্ডিং ক্লাসের এই পর্বটাকে খুব গুরুত্ব সহকারে নেবেন এবং ভালো একটা রেজাল্ট আমাদেরকে দেখাতে পারবেন এবং টেক্সচার ব্যাকগ্রাউন্ড বা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড 3D ব্যবহার করে যে যত ভাবে পারেন বানানোর চেষ্টা করবেন। আজকের মতো টপিকটা এতটুকুই ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান।